জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। রিজার্ভ পাচারে আমেরিকার আদালতে জয় হাসিনার বিচার শুরু। সবশেষে দেখবেন হাসিনাকে ক্ষমতা থেকে নামাতে জাতিসংঘের খেলা শুরু। এক হলো 34টি সদস্য দেশ, থাকছে পিনাকি ভট্টাচার্যের বিশেষ প্রতিবেদন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। পিনাকি ভট্টাচার্য বলেন, জানুয়ারির সংসদীয় নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ একটি একদলের আধিপত্যবাদী রাজনৈতিক ব্যবস্থার দেশে রূপান্তরিত হয়েছে। বিরোধীরা নির্বাচন বয়কট করলেও 15 বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগ আরও 5 বছরের জন্য ক্ষমতা নিশ্চিত করেছে স্বৈরশাসক হাসিনা। এর ফলে শেখ হাসিনা শিগগিরই সমসাময়িক ইতিহাসের সবথেকে দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকা নারী সরকার প্রধান হয়ে উঠবেন। কিন্তু এমন রাজনৈতিক আধিপত্যের ঝুঁকিও রয়েছে। সারা বিশ্বে এই একদলের আধিপত্যবাদী রাজনৈতিক ব্যবস্থা প্রায় এমন সব রোগের বিকাশ ঘটায় যা দেশের শাসন ব্যবস্থার ক্ষতি করে। হাসিনা ভাবছে ভারত হয়তো সারা জীবন তারে বাঁচাবে, কিন্তু তা হবে না। স্বার্থে টান পড়লেই মধ্য সাগরে ডুবিয়ে দিয়ে নিজেদের পথ মাপবে ইন্ডিয়া, যার প্রভাব ইতিমধ্যেই লক্ষ্য করা যাচ্ছে। পালানোর জন্য তখন ভারতের দরজাও বন্ধ থাকবে। যদিও এই একদলের আধিপত্যবাদী ব্যবস্থার কোনো নির্দিষ্ট সংজ্ঞা নেই, তবে এটিকে এমন একটি রাজনৈতিক ব্যবস্থা হিসাবে বর্ণনা করা যেতে পারে যেখানে একটি নির্দিষ্ট দল বড় একটি সময়ের জন্য রাজনীতি, সংসদ, সরকার এবং নীতি নির্ধারণে আধিপত্য বিস্তার করে। 7ই জানুয়ারির সংসদ নির্বাচনে আওয়ামী লীগের টানা চতুর্থ জয়ের নেতৃত্বে ছিলেন শেখ হাসিনা। যদিও আওয়ামী লীগ এখন 2018 সালের নির্বাচনের চেয়ে কম সংসদীয় আসন দখল করে আছে, তবে এর রাজনৈতিক আধিপত্য আসলে অনেক বেশি। আমেরিকা নতুন করে ভিসা নিষেধাজ্ঞা দেওয়া শুরু করেছে, যার প্রতিফলন দেখলাম আমরা জিম্বাবুয়ের প্রেসিডেন্টকে নিষেধাজ্ঞার মাধ্যমে। দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের দায়ে জিম্বাবুয়ের প্রেসিডেন্ট এমারসন মানাঙ্গাওয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এবার কিন্তু হাসিনার পালা। জিম্বাবুয়ের প্রেসিডেন্টের চেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘন করেছে এই ফ্যাসিস্ট শাসক। এ সময় পিনাকি ভট্টাচার্য আরও বলেন, গত 3টি সাধারণ নির্বাচনের মধ্যে এবারেরটি সহ মোট 2টি নির্বাচন বয়কট করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। নির্বাচনে বিএনপি সদস্যদের যোগদানে প্ররোচিত করতে এবং পার্লামেন্টে আওয়ামী লীগ ছাড়াও অন্য ব্যানারের প্রতিনিধিদের অংশগ্রহণ নিশ্চিত করতে কিছু আসনে তার সদস্যদের দলের বিরুদ্ধে স্বতন্ত্র হিসাবে নির্বাচনে দাঁড়ানোর নির্দেশ দিয়েছিল আওয়ামী লীগ। আওয়ামী লীগকে ঘিরে বাংলাদেশের দলীয় ব্যবস্থার একীকরণ 1 দশকেরও বেশি সময় ধরে গড়ে উঠছে। 2011 সালে দলটি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অপসারণ করে। এ কারণে বিএনপি 2014 সালের নির্বাচন বয়কট করে। ওই সংসদে প্রকৃত বিরোধী দল ছিল না। 2018 সালে বিএনপি জোট নির্বাচনে অনিয়মের মধ্যে শুধুমাত্র 8টি আসন জিতেছিল। বিএনপির নির্বাচিত সদস্যদের একটি ছোট দল 4 বছর পর পদত্যাগ করে। আবারও বিরোধী দল ছাড়াই সংসদ চলে। বাংলাদেশের বিরোধীহীন রাজনীতি তার আন্তর্জাতিক খ্যাতি এবং দেশের অভ্যন্তরে বৈধতার বড় ক্ষতি করেছে। এটি স্বীকার করে আওয়ামী লীগ 2023 জুড়ে জোর দিয়েছিল যে আগামী সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। তবে নির্বাচনী অনিয়ম ও বিচারিক হয়রানির কথা উল্লেখ করে বিএনপি আওয়ামী লীগের আশ্বাসে বিশ্বাস করেনি। বিরোধী দলের বয়কটের কারণে আওয়ামী লীগের ওই প্রতিশ্রুতি অপরীক্ষিত রয়ে গেছে। তবে এটি ক্ষমতাসীন দলের রাজনৈতিক আধিপত্যকে আরও মজবুত করেছে। আওয়ামী লীগ অবশ্যই ক্ষমতা ধরে রাখতেই চেয়েছিল, তবে জানুয়ারির সংসদীয় নির্বাচনের একতরফা প্রক্রিয়া এবং এর ফলাফল, যেখানে অল্প কিছু মানুষ ভোট দিতে গিয়েছিলেন, ক্ষমতাসীন দলটিকে তার আকাঙ্ক্ষা অনুযায়ী অপ্রতিদ্বন্দ্বী ম্যান্ডেট প্রদান করেনি। পিনাকি ভট্টাচার্য বলেন, জাতিসংঘের খেলা শুরু হয়ে গেছে। নীল নকশার নির্বাচন ও হাসিনার স্বৈর শাসন নিয়ে আন্তর্জাতিকভাবে এবার হাসিনাকে পিস্ট করছে। 34টি সদস্য দেশের সমন্বয়ে গঠিত ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেকটোরাল অ্যাসিস্ট্যান্স বা ইন্টারন্যাশনাল আইডিয়া একটি প্রতিবেদনে জানিয়েছে, গণতান্ত্রিক শাসনের অবক্ষয়ের পেছনে ইন্ধন যোগাচ্ছে বিশ্বাসযোগ্য নির্বাচনী ফলাফলকে অবমাননা করার প্রচেষ্টা। রাজনৈতিক দল ও তাদের চলমান বাস্তবতার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন নেতৃবৃন্দের বিষয়ে যুব সমাজের ভ্রান্ত ধারণা এবং একই সঙ্গে উগ্রপন্থী কর্তৃত্ববাদী চিন্তাধারার উত্থান, যা রাজনীতির মেরুকরণ করেছে। পিনাকি ভট্টাচার্য বলেন, স্টকহোম ভিত্তিক সংগঠনটি বৈশ্বিক গণতন্ত্র পরিস্থিতি নিয়ে প্রকাশিত তাদের বার্ষিক প্রতিবেদনে আরও জানিয়েছে, গণতন্ত্রের দিকে ধাবমান দেশের তুলনায় কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা অবলম্বনের পথে রয়েছে এরকম দেশের সংখ্যা দ্বিগুণেরও বেশি। এছাড়াও সারা বিশ্বের ক্ষমতাসীন কর্তৃত্ববাদী শাসকরা তাদের শোষণের মাত্রা আরও বাড়িয়েছে এবং এ বিষয়ে কোভিড পরবর্তী বছরগুলোর রেকর্ড সবচেয়ে খারাপ। রিপোর্ট অনুযায়ী এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে গণতন্ত্র দুর্বল হচ্ছে এবং কর্তৃত্ববাদ
প্রতিবাদ আরও শক্তিশালী হচ্ছে। এই অঞ্চলের অর্ধেকেরও বেশি মানুষ গণতান্ত্রিক ব্যবস্থার আওতায় থাকলেও 85% মানুষ এমন দেশে বসবাস করেন যেখানে গণতন্ত্র দুর্বল থেকে দুর্বলতর হচ্ছে। সেসব দেশে গণতন্ত্রের অবক্ষয় দেখা দিয়েছে। এ সময় তিনি আরও বলেন, নাগরিক ও সামাজিক বিপদের অক্টোপাস 10 দিক থেকে ঘিরে ধরেছে সবাইকে। এরই মাঝে নিশ্চলা রাজনীতিও উত্তপ্ত হয় মাঝে মাঝে, যাতে দৃশ্যমান হয় বল প্রয়োগ ও প্রতিবাদ। দৃষ্টান্ত স্বরূপ গণতন্ত্র মঞ্চকে সামনে আনা যেতে পারে, যাদের নাম সর্বস্ব রাজনৈতিক জোট না বললেও ঢাকা ভিত্তিক সংগঠন বলাই যায়। মঞ্চের ওজন ও শক্তি গণমাধ্যমের শীর্ষ শিরোনামে আসার মতো নয়, তাদেরকে শিরোনামে নিয়ে এসেছে একটি বল প্রয়োগের ঘটনা, যা সৃষ্টি করা হয়েছে তাদের কর্মসূচিতে বাধা দিয়ে। কেবল বাধাই নয়, দলটির নেতাকর্মীদের উপর নির্বিচার লাঠিচার্জ করা হয়েছে, আটক করা হয়েছে কয়েকজনকে, হামলায় আহত হয়েছেন অনেকেই। পিনাকি ভট্টাচার্য বলেন, গণতন্ত্র মঞ্চের নেতাকর্মীরা সচিবালয় অভিমুখে বিক্ষোভ মিছিল করতে গেলে তারা পুলিশ কর্তৃক আক্রান্ত হয়। এই ঘটনার ফলে প্রথমত গণতন্ত্র মঞ্চ সংবাদ শিরোনামের শীর্ষে জায়গা করে নিতে পেরেছে, দ্বিতীয়ত তাদের দাবিগুলোকে অধিক সংখ্যক মানুষের নজরে আনতে সমর্থ হয়েছে, তৃতীয়ত দেশের গণতান্ত্রিক প্রতিবাদ কঠোর হস্তে দমন করা হচ্ছে মর্মে অভিযোগ উত্থাপনের সুযোগ লাভ করেছে। পিনাকি ভট্টাচার্য বলেন, এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের দেশ থেকে পালানোর সময় ঘনিয়ে এসেছে। যে কোনো প্রতিবাদ ও বিরোধিতার ক্ষেত্রে পূর্বাপর বিবেচনা না করে বল প্রয়োগ ও আক্রমণ করা হলে লাভের চেয়ে ক্ষতি বেশি হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। অতীতে বহুবার এমন হয়েছে, কোনো সাধারণ ইস্যু বা ছোটখাটো ঘটনাকে সরকার ও তার নানা সংস্থা মাত্রাতিরিক্ত প্রতিক্রিয়া প্রদর্শনের মাধ্যমে সেই ইস্যু বা ঘটনাটিকে গুরুত্বপূর্ণ বানিয়ে দিয়েছে। ছোট বিষয়টি তখন বড় হয়ে পাহাড়ের মতো চেপে ধরেছে। গ্রাম্য ভাষায় বহুল প্রচলিত একটি প্রবাদে ছোট ঘটনার বড় প্রতিফল বা মাসুল দেয়াকে বলা হয় পচা শামুকে পা কেটেছে। সচেতন না হলে কখন যে কার পা কাটে বলা মুশকিল। বিশেষত বল প্রয়োগ আর প্রতিবাদ মুখোমুখি হলে একটি নাজুক পরিস্থিতির সৃষ্টি হয়, তখন যে কারোই পা কাটা যেতে পারে। বাংলাদেশের রিজার্ভ চুরির মামলা নিয়ে ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকে এখন তার পরবর্তী পদক্ষেপ সম্পর্কে ভাবতে হবে, কারণ নিউ ইয়র্কে আদালত বাংলাদেশ ব্যাংকের করা ওই মামলা চালিয়ে নেওয়ার অনুমতি দিয়েছে। এ খবর দিয়েছে ফিলিপাইনের গণমাধ্যম এনকোয়ারার। খবরে বলা হয়, 2016 সালে হওয়া ওই রিজার্ভ চুরির ঘটনাকে কেন্দ্র করে হওয়া ওই মামলা নিয়ে পরবর্তী পদক্ষেপ কি হবে তা নিয়ে এরই মধ্যে ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে রিজাল কমার্শিয়াল ব্যাংক। এতে আরসিবিসি ব্যাংক ও সব বিবাদীর বিরুদ্ধে অর্থ রূপান্তর, চুরি ও আত্মসাতের কর্মকাণ্ডের সহায়তা বা প্ররোচনা, জালিয়াতিতে সহায়তা বা প্ররোচনা অভিযোগ খারিজ করে দিয়েছেন আদালত। তবে অন্যান্য অভিযোগে মামলা চলতে পারে বলে জানিয়েছে আদালত, যেমন চুরি যাওয়া যে অর্থ আরসিবিসিতে গেছে তা ফেরত দেয়া। ব্যাংকটি জানিয়েছে যে তারা এখন এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার কথা ভাবছে। বিশ্বের নতুন রাজনৈতিক মেরুকরণে বাংলাদেশ বৃহৎ শক্তিধর দেশগুলোর আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠছে কিনা তা নিয়ে নানা মত আছে।